কক্ষপথের স্বীকার্যসমূহ পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা বোর তত্ত্ব দ্বারা হাইড্রোজেন সদৃশ পরমাণু n-তম কক্ষপথের ব্যাসার্ধ, আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ এবং শক্তির রাশিমালা নির্ণয় করব। দেখো, এখানে একটি হাইড্রোজেন অনুরূপ একটি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে v বেগে আবর্তন করছে। এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে Z, আর E হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের আধান, আর V হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, M হচ্ছে ইলেকট্রনের ভর, আর R হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে নিউক্লিয়াসে মোট ধনাত্মক আধানের পরিমাণ হচ্ছে Z ইন্টু E, মানে Z হচ্ছে পারমাণবিক সংখ্যা আর E হচ্ছে আধান, এই দুটোর গুণফলই হচ্ছে নিউক্লিয়াসে মোট ধনাত্মক আধানের পরিমাণ। এখন কুলম্বের সূত্রানুযায়ী নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনটির উপর আকর্ষণ বল কত সেটা আমরা লিখব। তার আগে আমরা একটু কুলম্বের সূত্রটা বলি। কুলম্বের সূত্রে বলা হয়েছে যে দুটি বিন্দু আধান যদি r দূরত্বে অবস্থিত হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বিন্দু আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটি যখন নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনটির উপর আকর্ষণ বল আমরা করব, তাহলে একইভাবে এই ধনাত্মক আধান যেটা আমরা একটু আগেই লিখলাম সেটা ইনটু ইলেকট্রনের আধান বাই r স্কয়ার, অর্থাৎ কক্ষপথের ব্যাসার্ধের স্কয়ার, এটা হচ্ছে তাহলে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনটির উপর আকর্ষণ বল সমান হচ্ছে z স্কয়ার বাই r স্কয়ার। এটাই হচ্ছে এই অভিকেন্দ্র বল, অর্থাৎ অভিকেন্দ্রিক বল সমান হচ্ছে z স্কয়ার বাই r স্কয়ার। এবার দেখো, অপকেন্দ্রিক বল সমান, অর্থাৎ ইলেকট্রনটির বাইরের দিকেও আরেকটি বল ক্রিয়া করছে যেটাকে আমরা অপকেন্দ্রিক বল বলছি, সেটা হচ্ছে mv স্কয়ার বাই r। এখানে আমরা লিখে দিয়েছি m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, আর r হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। এখন যেহেতু এই সিস্টেমটা স্থায়ী সিস্টেম, অর্থাৎ অবশ্যই অভিকেন্দ্রিক বল সমান অপকেন্দ্রিক বল হবে। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে আমরা লিখব z স্কয়ার বাই r স্কয়ার সমান হচ্ছে mv স্কয়ার বাই r। এখান থেকে আমরা দেখো v স্কয়ার একটা টার্ম পাবো, সেটা হচ্ছে z স্কয়ার, এখানে r একটা কেটে যাচ্ছে, z স্কয়ার বাই হচ্ছে m ইনটু r। তাহলে এই সমীকরণটা কি আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম। এবার দেখো, বোর তত্ত্বের স্বীকার্য থেকে আমরা কি জেনেছি? বোর তত্ত্বের স্বীকার্য থেকে জানা যায় যে বৃত্তাকার কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের কৌণিক ভরবেগ তার h/2π এর সরল গুণিতক হয়, অর্থাৎ mvr = nh/2π হবে। তাহলে এখান থেকে v এর একটা মান পাচ্ছি, nh/2π ইনটু হচ্ছে mr। এখানে v এর আমি বর্গ করছি, তাহলে আমরা পাবো n স্কয়ার h স্কয়ার বাই 4π স্কয়ার m স্কয়ার r স্কয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখছি। তাহলে দুদিকেই আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণে v স্কয়ারের একটা করে মান পেয়েছি। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই z স্কয়ার বাই mr সমান হচ্ছে n স্কয়ার h স্কয়ার বাই 4π স্কয়ার m স্কয়ার r স্কয়ার, বা এখান থেকে আমরা একটা r কেটে দিচ্ছি, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে n স্কয়ার, একটা m ও এখানে কেটে যাচ্ছে, n স্কয়ার h স্কয়ার বাই 4π স্কয়ার mz স্কয়ার। এটাই হচ্ছে n-তম কক্ষপথের ব্যাসার্ধ, যেটাকে আমরা লিখব rn সমান সমান n স্কয়ার h স্কয়ার বাই 4π স্কয়ার mz স্কয়ার। এই সমীকরণটি যেটা আমরা পেলাম সেটাই হচ্ছে হাইড্রোজেন অনুরূপ পরমাণু
n-তম কক্ষপথের ব্যাসার্ধ। এটার সাহায্যে আমরা এবার হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করব। দেখো, তাহলে আমরা n-তম কক্ষপথের ব্যাসার্ধের যেটা ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে Rn সমান n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার n z স্কয়ার। এবার আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা অর্থাৎ z = 1 আর প্রথম কক্ষের ক্ষেত্রে n = 1। তাহলে Rn থেকে আমরা কি পাচ্ছি? Rn থেকে আমরা পাচ্ছি 1 স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m, z এর জায়গাতে 1 ইনটু হচ্ছে e স্কয়ার অর্থাৎ h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m e স্কয়ার। প্রত্যেকটার মানে কিন্তু আমরা জানি, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, তাহলে আমরা প্রত্যেকটা মান সিজিএস ইউনিটে বসাচ্ছি। h হচ্ছে 6.626 ইনটু 10⁻⁻27 এর হোল স্কয়ার বাই 4 ইনটু 3.14 পাই ইকুয়ালস টু তার হোল স্কয়ার ইনটু ইলেকট্রনের ভর 9.108 ইনটু 10⁻⁻28 ইনটু ইলেকট্রনের আধান হচ্ছে 4.8 ইনটু 10⁻⁻10 এর হোল স্কয়ার। এটা যদি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করা হয় তাহলে যে ভ্যালুটা পাবো আমি সেটা লিখছি 0.529 ইনটু 10⁻⁻8 সেন্টিমিটার। এখন আমরা জানি যে 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার, তাই আমরা এটাকে লিখব 0.529 অ্যাংস্ট্রম। এটাই হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ। এভাবে হাইড্রোজেন সদৃশ অন্য পরমাণুর ক্ষেত্রে আমরা Rn সমান 0.529 ইনটু n স্কয়ার বাই z, এই এত অ্যাংস্ট্রম। এইভাবে আমরা হাইড্রোজেন সদৃশ অন্য পরমাণুগুলোর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে n-তম কক্ষপথের ব্যাসার্ধ হলো এটা। এভাবে আমরা n-তম কক্ষপথের ব্যাসার্ধের সঙ্গে প্রথম কক্ষের ব্যাসার্ধের সম্পর্ক নির্ণয় করতে পারি। কিভাবে? দেখো, Rn যদি এটা হয় তাহলে প্রথম কক্ষের ক্ষেত্রে n = 1, তাহলে R1 হবে 1 স্কয়ার ইনটু h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার, অর্থাৎ R1 সমান আমরা পাবো h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার। তাহলে এই R1 আর Rn এই দুটো যদি আমি অনুপাত করি তাহলে আমরা কি পাবো? দেখো, n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার, এটা উল্টে যাচ্ছে 4 পাই স্কয়ার m z স্কয়ার বাই h স্কয়ার। এখন এই টার্ম দুটো কেটে যাচ্ছে, h স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে Rn সমান আমরা পাচ্ছি R1 ইনটু n স্কয়ার। এটা হচ্ছে n-তম কক্ষপথের ব্যাসার্ধের সঙ্গে প্রথম কক্ষের ব্যাসার্ধের সম্পর্ক। এবার আমরা হাইড্রোজেন সদৃশ পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ জানলাম, এবার আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ সম্পর্কে জানব। দেখো, বোর তত্ত্ব থেকে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে বোর তত্ত্বের স্বীকার্য থেকে পাই mvr equals to nh by 2 pi, বা তাহলে v equals to nh by 2 pi into mr। এখন দেখো, এই r এর যে মানটা এখানে আমি পেয়েছি সেটা এখানে আমি বসিয়ে দেবো। তাহলে কি হবে? nh by 2 pi into m into r এর মানেতে আমরা পেয়েছি n স্কয়ার h স্কয়ার, এটা উপরে চলে যাচ্ছে 4 পাই স্কয়ার m z স্কয়ার। এখানে দেখো পাই একটা কেটে যাচ্ছে, 2 দুগুণে 4, m m কেটে গেল, h n একটা করে কেটে যাচ্ছে।
তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 2 পাই z² বাই nh। তাহলে Vn সমান হচ্ছে, অর্থাৎ n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগটা আমরা পেয়ে গেলাম Vn হচ্ছে 2 পাই z² বাই nh। ঠিক একইভাবে আমরা n-তম কক্ষপথের গতিবেগের সঙ্গে প্রথম কক্ষের গতিবেগের সম্পর্ক নির্ণয় করতে পারবো। দেখো Vn সমান পেয়েছি 2 পাই z² বাই nh। এখন n যদি 1 হয় তাহলে V1 সমান পাবো 2 পাই z² বাই h, যেখানে আমরা n এর মানটা 1 লিখেছি। এই দুটো যদি অনুপাত করি তাহলে Vn বাই V1 হচ্ছে 2 পাই z² বাই nh ইনটু h বাই 2 পাই z²। এই টার্ম দুটো কেটে যাচ্ছে, h কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1 বাই n। তাহলে Vn V1 ইনটু 1 বাই n। এভাবে আমরা n-তম কক্ষপথের গতিবেগের সঙ্গে প্রথম কক্ষের গতিবেগের সম্পর্ক নির্ণয় করলাম। এবার আমরা বোর তত্ত্বের দ্বারা হাইড্রোজেন সদৃশ পরমাণুর n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তির রাশিমালা নির্ণয় করব। দেখো n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি সমান হচ্ছে তার গতিশক্তি প্লাস হচ্ছে স্থিতিশক্তি। এখন এই গতিশক্তি হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। গতিশক্তি আমরা জানি গতিশক্তি হচ্ছে 12 mv², যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর আর v হচ্ছে ইলেকট্রনের গতিবেগ। আর স্থিতিশক্তিটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো ইলেকট্রন যখন নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে অবস্থিত হয় তখন সেই ইলেকট্রনের স্থিতিশক্তি 0 ধরা হয়। সেই অসীম দূরত্ব থেকে r ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনটিকে যখন আনা হয় তখন যে কার্য করা হয় সেটাই হচ্ছে ইলেকট্রনের স্থিতিশক্তি। অর্থাৎ r দূরত্বে অবস্থিত ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে না z² বাই r²। আর ইলেকট্রনের স্থিতিশক্তিটা আমরা নির্ণয় করার জন্য ইন্টিগ্রেশন বা সমাকলন পদ্ধতির ব্যবহার করব, যেখানে r সমান ইনফিনিটি থেকে r সমান r দূরত্বে ইলেকট্রনটিকে আনার জন্য যেটা কার্য করা হয়েছে সেটাই হচ্ছে ইলেকট্রনের স্থিতিশক্তি। এখানে ইন্টিগ্রেশন করে আমরা যেটা পেয়েছি ইলেকট্রনের স্থিতিশক্তি হচ্ছে -z² বাই r। তাহলে গতিশক্তির জায়গায় আমরা এটা লিখলাম আর স্থিতিশক্তির জায়গায় আমরা লিখব -z² বাই r। এবার দেখো আমরা এর একটু আগেই পড়েছি যে অভিকেন্দ্রিক বল সমান অপকেন্দ্রিক বল করলে আমরা mv² বাই r z² বাই r² করে v² এই মানটা পাচ্ছি। তাই এখানে v² এর জায়গায় আমি এটা লিখব। তাহলে v² এর জায়গায় আমরা লিখছি z² বাই m r। এখানে m কেটে যাচ্ছে আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে z² বাই r। তাহলে এখানে হচ্ছে 12 z² বাই r মাইনাস z² বাই r ইকুয়ালস টু হচ্ছে -z² হাফ z² বাই r। r এর একটা ভ্যালু আমরা একটু আগে নির্ণয় করেছিলাম, r এর সমান n² a² বাই 4 পাই স্কয়ার mz²। এইটা আমরা এই r এর জায়গায় লিখব। তাহলে -z² বাই 2 ইনটু n² h² উপরে আসছে 4 পাই স্কয়ার mz²। এখানে 2 দুগুণে 4, এখানে আর কিছু কাটাকুটি হচ্ছে না। তাহলে টোটাল এনার্জি যদি En হয় অর্থাৎ n-তম কক্ষপথের শক্তি, তাহলে En সমান হচ্ছে -2 পাই স্কয়ার z² e⁴m বাই n² h²। এটি হচ্ছে n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তির রাশিমালা। দেখো এই রাশিমালায় একটা ঋণাত্মক চিহ্ন রয়েছে। এই ঋণাত্মক চিহ্নের একটি তাৎপর্য রয়েছে। আসলে যখন ইলেকট্রনটিকে অসীম দূরত্ব থেকে নিউক্লিয়াসের n-তম কক্ষপথের মধ্যে আনা হয় তখন ইলেকট্রনটা শক্তির
বিকিরণ ঘটে, সেই শক্তির বিকিরণের ফলে ইলেকট্রনের অন্তর্নিহিত শক্তি হ্রাস ঘটে, তার ফলে এটি অধিকতর স্থিতিশীলতা লাভ করে। দেখো, এবার আমরা বোরের সমীকরণ থেকে রিডবার্গ সমীকরণের উপপাদন করব। এখন দেখো, এটা আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য করছি। যখন কোনো ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু N2 তম কক্ষপথ থেকে N1 তম কক্ষপথে অবতরণ করে, তখন কি হয়? তখন এই শক্তিটা বিকীর্ণ আলোকরশ্মি তরঙ্গের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ক যদি নিউ হয় তাহলে তার সঙ্গে সমানুপাতিক হয়, এবং আমরা জানি যে ডেল্টা E E of N2, অর্থাৎ N2 তম কক্ষপথের এনার্জি মাইনাস হচ্ছে N1 তম কক্ষপথের এনার্জি, এই দুটোর বিয়োগফলটাই হচ্ছে ডেল্টা E, আর সেটা ইকুয়ালস টু হবে H নিউ, যেখানে H হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আর নিউ হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক। এখানে দেখো, আমরা তাহলে লিখব H নিউ সমান হচ্ছে En2 মাইনাস হচ্ছে En1। আমরা এই এনার্জির রাশিমালাটা একটু আগে নির্ণয় করেছি, এখানে আমি লিখেছি En ইকুয়ালস টু মাইনাস 2 পাই স্কয়ার জেড স্কয়ার e টু দি পাওয়ার 4m বাই n স্কয়ার h স্কয়ার। আমরা এটা হাইড্রোজেন পরমাণুর জন্য করছি, সেজন্য আমরা z ইকুয়ালস টু 1 ধরে করছি। তাহলে z ইকুয়ালস টু যদি 1 ধরি, তাহলে আমরা কি লিখব? মাইনাস 2 পাই স্কয়ার z এর জায়গায় 1, তাই আমি আর ওটা লিখলাম না, e টু দি পাওয়ার 4m বাই, এটা n2 এর জন্য তাই n2 স্কয়ার ইনটু h স্কয়ার মাইনাস অফ মাইনাস 2 পাই স্কয়ার e টু দি পাওয়ার 4m বাই n1 স্কয়ার ইনটু হচ্ছে h স্কয়ার। তাহলে মাইনাস 2 পাই স্কয়ার e টু দি পাওয়ার 4m বাই n2 স্কয়ার h স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2 পাই স্কয়ার e টু দি পাওয়ার 4m বাই n1 স্কয়ার h স্কয়ার। এটাকে আমি এদিকে নিয়ে আসছি, তাহলে দেখো 2 পাই স্কয়ার e টু দি পাওয়ার 4m বাই h স্কয়ারটাকে আমি কমনও নিচ্ছি, তাহলে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এই যে টার্মটা আমরা এখানে পেলাম 2 পাই স্কয়ার e টু দি পাওয়ার 4m বাই h স্কয়ার, এটা এখানে থাকবে। এরপর আমরা এই h নিউটাকে আমরা কি লিখব? দেখো, h টাকে আমরা এই ডান দিকে নিয়ে চলে আসব, তাহলে নিউ সমান থাকবে 2 পাই স্কয়ার e টু দি পাওয়ার 4m ইনটু h, আর একটা এখানে h স্কয়ার ছিল, তাহলে h কিউব 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এবার আমরা লিখব, দেখো আমি এখানটা একটু মুছে দিচ্ছি, তারপরে এবার দেখো নিউ ইকুয়ালস টু হচ্ছে c বাই ল্যামডা, যেখানে c হচ্ছে আলোকরশ্মির গতিবেগ আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 2 পাই স্কয়ার e টু দি পাওয়ার 4m বাই h কিউব ইনটু হচ্ছে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। বা আমরা c টাকে আবার এদিকে নিয়ে চলে আসছি, 1 বাই ল্যামডা সমান 2 পাই স্কয়ার e টু দি পাওয়ার 4m বাই h কিউব c ইনটু হচ্ছে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এবার দেখো, এই 1 বাই ল্যামডাটাই হচ্ছে আবার নিউ বার, কারণ আমরা জানি নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, আর তরঙ্গ সংখ্যা সমান হচ্ছে 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এটা সমান তাহলে লিখব 2 পাই স্কয়ার e টু দি পাওয়ার 4m বাই h কিউব c ইনটু হচ্ছে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এই যে সমীকরণটা, এটাকেই বলা হয় রিডবার্গ সমীকরণ। আর রিডবার্গ সমীকরণে এই যে এইটা ইকুয়াল টু, এটাই হচ্ছে রিডবার্গ ধ্রুবক অর্থাৎ r। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে রিডবার্গ সমীকরণে r ইকুয়ালস টু 2 পাই স্কয়ার e টু দি পাওয়ার 4m বাই h কিউব c, এটাই হচ্ছে রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবক কোনটা? এই rটাই হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এই রিডবার্গ ধ্রুবকের মান আমরা নির্ণয় করতে পারি, কারণ এখানে আমার প্রত্যেকটার মানই জানা। দেখো, ইলেকট্রনের ভর জানি, ইলেকট্রনের আধান জানি, আমরা আলোর গতিবেগ 3 × 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড ধরবো। আচ্ছা, সেন্টিমিটার পার সেকেন্ড ধরবো, আর h হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট ধরবো, আর c এর জায়গায় আমরা বললাম যে 3 × 10 টু
10 সেন্টিমিটার পার সেকেন্ড ধরবো। এবার দেখো এই ভ্যালুটা যদি বার করা হয় তাহলে r সমান বেরোয় 109737 সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে এই ভ্যালুগুলো পুট করলে এই মানটা বেরোয়। এছাড়া এটার একটা পরীক্ষালব্ধ মান আছে যেটা হচ্ছে 109677 সেন্টিমিটার ইনভার্স। আমরা যেটা পেলাম তাহলে আমরা এটাই পেলাম যে nu bar equals to 1 by lambda is equals to 2 pi square e to the power 4m by h cube c into হচ্ছে 1 by n1 square minus 1 by n2 square। তাহলে যেহেতু এটা সমানই r, তাহলে আমরা এই সমীকরণটাকে লিখব nu bar is equals to r into 1 by n1 square minus 1 by n2 square। এটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। এটা আমরা হাইড্রোজেনের জন্য করেছি, সেজন্য হাইড্রোজেনের জন্য করেছি বলে আমরা z 1 ধরে নিয়েছিলাম। কিন্তু হাইড্রোজেন সদৃশ অন্যান্য পরমাণুর জন্য আমরা যদি রিডবার্গ সমীকরণ লিখি তাহলে আমরা যেটা লিখব সেটা হচ্ছে nu bar equals to 1 by lambda equals to r into z square। কেন z square হচ্ছে? কারণ আমরা en2 minus en1 থেকে এই সমীকরণটার উৎপাদন শুরু করেছিলাম, যেখানে en এর ভ্যালুতে একটা z square টার্ম ছিল। যেহেতু আমরা হাইড্রোজেনের জন্য করেছিলাম তাই আমরা z equals to 1 ধরেছিলাম, কিন্তু হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে আমরা z square টার্মটা লিখব এবং into 1 by n1 square minus 1 by n2 square। দেখো এবার আমরা হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী সারি সমূহ সম্পর্কে জানি। এখানে যে সারিগুলো আছে সেগুলো হচ্ছে লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড আর হচ্ছে হামফ্রিজ। আমরা বোর তত্ত্ব থেকে যে রিডবার্গ সমীকরণ পেয়েছিলাম সেটা হলো nu bar is equals to r অর্থাৎ রিডবার্গ ধ্রুবক into 1 by n1 square minus 1 by n2 square। লিম্যান সারির ক্ষেত্রে n1 হচ্ছে 1 আর n2 হচ্ছে 2 3 এবং তারপরে বাকি যে কোনো পূর্ণ সংখ্যা। বামারের ক্ষেত্রে n1 হচ্ছে 2 এবং n2 হচ্ছে 3 4 ইত্যাদি। এভাবেই প্যাশনের ক্ষেত্রে n1 3, ব্র্যাকেটের ক্ষেত্রে n1 4, ফুন্ডের ক্ষেত্রে n1 5 আর হামফ্রিজের ক্ষেত্রে n1 হচ্ছে 6 আর n2 গুলো ঠিক তারপরে সংখ্যাগুলো থেকে হয়। এবার এদের বর্ণালীগত অবস্থান দেখো, লিম্যানের ক্ষেত্রে অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রিজিয়ন আর বামার সারির ক্ষেত্রে একমাত্র দৃষ্টিগোচর বা ভিজিবল রিজিয়নে এই রেখাটা দেখা যায়। বিজ্ঞানী বামার আর এখানে চারখানা রেখা বর্ণালীতে চারখানা রেখা দেখেছিলেন, লাল, নীলাভ, সবুজ, নীল আর বেগুনি। এগুলিকে উনি এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা আর এইচ ডেল্টা নামকরণ করেছিলেন। প্যাসেনের ক্ষেত্রে ইনফ্রারেড রিজিয়ন বা অবলোহিত অঞ্চলে এই রেখা বর্ণালী দেখা যায় আর বাকি তিনটি সারির ক্ষেত্রে ফার ইনফ্রারেড বা অতি অবলোহিত অঞ্চলে এই রেখা বর্ণালীগুলি দেখা যায়। দেখো এবার রিডবার্গ সমীকরণ থেকে হাইড্রোজেন পরমাণুর আয়নন বিভবের আমরা মান নির্ণয় করব। আয়নন বিভব কি না, যে পরিমাণ শক্তি প্রয়োগ করে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষ থেকে অর্থাৎ n=1 যে কক্ষ সেখান থেকে ইলেকট্রনটিকে অসীম দূরত্বে পাঠানোর ফলে H+ আয়ন উৎপন্ন হয়, সেই পরিমাণ শক্তিকেই হাইড্রোজেনের আয়নন বিভব বলা হয় অর্থাৎ আয়নাইজেশন কোএফিসিয়েন্ট। এবার দেখো রিডবার্গ সমীকরণ আমরা পেয়েছি nu bar is equals to 1 by lambda equals to হচ্ছে r into হচ্ছে 1 by n1 square minus 1 by n2 square। এখানে r রিডবার্গ ধ্রুবক equals to হচ্ছে 2 pi square e to the power 4m by h cube c। এখান থেকে দেখো আমরা 1 by lambda সমান r এর এই ভ্যালুটাই পুট করছি, যেটা 2 pi square e to the power 4m by h cube c into 1 by n1 square minus 1 by n2 square। এখন এই c টাকে আমরা বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে c by lambda equals to 2 pi square e to the power 4m by h cube into 1 by n1 square minus 1 by n2 square। c by lambda হচ্ছে nu equals to হচ্ছে c by lambda, অর্থাৎ তরঙ্গের কম্পাঙ্ক সমান হচ্ছে আলোর গতিবেগ বাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে
1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, আমরা জানি যে ডেল্টা ই ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ, সেইটা সমান হচ্ছে 2 পাই স্কয়ার ই টু দি পাওয়ার 4m বাই এইচ স্কয়ার ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এই যে সমীকরণটি পেলাম, এই সমীকরণে n1 ইকুয়ালস টু 1, কারণ হাইড্রোজেনের জন্য n1 1 কক্ষপথ থেকে আর n2 হচ্ছে অসীম দূরত্বে ইলেকট্রনটিকে পাঠাতে হলে n2 ইকুয়ালস টু ইনফিনিটি যদি আমরা পুট করি, তাহলে আমরা যেটা পাবো 2 পাই স্কয়ার ই টু দি পাওয়ার 4m বাই এইচ স্কয়ার ইনটু হচ্ছে 1/1 স্কয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কয়ার। 1/ইনফিনিটি হচ্ছে 0, 2 পাই স্কয়ার ই টু দি পাওয়ার 4m বাই এইচ স্কয়ার ইনটু 1 মাইনাস 0। এখানে প্রত্যেকটা ভ্যালুই আমাদের জানা, এই ভ্যালুগুলো যদি পুট করা হয় তাহলে আমরা এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 13.54 ইলেকট্রন ভোল্ট। প্রথমে এটা আগে আসবে, সেইখান থেকে আমরা ইলেকট্রন ভোল্টে ক্যালকুলেট করব। দেখো, আমরা রিডবার্গ সমীকরণ থেকে তাহলে হাইড্রোজেন পরমাণুর আয়তন বিভব নির্ণয় করলাম, যেটা বেরোলো 13.54 ইলেকট্রন ভোল্ট। এখন ডি ব্রগলির সমীকরণ কি সেটা আমরা জানি। ডি ব্রগলি সিদ্ধান্ত নেন যে এই ইলেকট্রন, সঞ্চরণশীল ইলেকট্রন বা এই জাতীয় ক্ষুদ্র কণিকার দুটি ধর্ম থাকে, একটি কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, অর্থাৎ দ্বৈত সত্তার কথা উনি বললেন। ওনার সমীকরণটি ছিল ল্যামডা ইকুয়ালস টু h/mv, যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আর m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের বেগ, সমান হচ্ছে h/p, যেখানে p হচ্ছে m ইনটু v এর গুণফল, অর্থাৎ হচ্ছে ইলেকট্রনের ভরবেগ। তাহলে এখান থেকে এটা জানা গেল যে তরঙ্গ দৈর্ঘ্য সঙ্গে এই ভরবেগের সম্পর্কটা ব্যস্তানুপাতিক হয়। তাহলে ল্যামডা ইকুয়ালস টু h/mv, এটা হচ্ছিল ডি ব্রগলির সমীকরণ। এবারে এই ডি ব্রগলির সমীকরণটা কিভাবে এলো সেটা আমরা একটু আলোচনা করি। দেখো, প্ল্যাঙ্কের তত্ত্ব থেকে আমরা কি জেনেছি? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা জেনেছি, E ইকুয়ালস টু h নিউ, অর্থাৎ শক্তির সমান হচ্ছে কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক হয়, যেটাকে সমান করার সময় আমরা একটা ধ্রুবক এনেছিলাম, যেটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। আবার আইনস্টাইনের তত্ত্ব থেকে কি জানছি? E ইকুয়ালস টু mc স্কয়ার, যেখানে E হচ্ছে ফোটনের শক্তি, m হচ্ছে ভর আর c হচ্ছে গতিবেগ। তাহলে এই দুটো যদি সমান করা যায়, এটা যদি 1 নম্বর আর এটা যদি 2 নম্বর হয়, তাহলে আমরা দেখব h নিউ ইকুয়ালস টু হচ্ছে mc স্কয়ার। এবার আমরা জানি নিউ ইকুয়ালস টু হচ্ছে c বাই ল্যামডা, তাহলে h ইনটু c বাই ল্যামডা সমান হচ্ছে mc স্কয়ার। এখানে একটা c কেটে যাচ্ছে, তাহলে h বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে m, এখান থেকে m ইনটু হচ্ছে c, এখান থেকে ল্যামডা সমান আমরা পাচ্ছি h/mc। যখনই আমরা c এর জায়গায় ইলেকট্রনের বেগ, অর্থাৎ ইলেকট্রনের বেগ v যখন ধরব, তখন আমরা সমীকরণটা পাবো ল্যামডা ইকুয়ালস টু h/mv বা ইকুয়ালস টু h/p। তাহলে এভাবে আমরা ডি ব্রগলির সমীকরণটি উপপাদন করতে পারি। এবার আমরা ডি ব্রগলির সমীকরণ থেকে বোর তত্ত্বের কৌণিক ভরবেগের সমীকরণটা কিভাবে আসা যায় সেটা একটু দেখব। দেখো, যখন ইলেকট্রন একটা r কক্ষপথের ব্যাসার্ধে ঘুরছে, তখন সেই বৃত্তাকার কক্ষপথের পরিধিটা তার তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণিতক হয়, অর্থাৎ পরিধি যদি বৃত্তাকার কক্ষপথে 2πr হবে, তাহলে 2πr ইজ ইকুয়ালস টু n ল্যামডা। তাহলে এখান থেকে আমরা ল্যামডার মান পাচ্ছি 2πr বাই হচ্ছে n। এবার দেখো, আমরা ডি ব্রগলির সমীকরণে আমরা জেনেছি যে ল্যামডা ইকুয়ালস টু h/mv, তাহলে এই দুটো যদি আমরা সমান করি, তাহলে 2πr বাই n সমান হচ্ছে h/mv। এখান থেকে আমরা পাচ্ছি যে mvr ইকুয়ালস টু হচ্ছে nh/2π,
দেখো এটাই কিন্তু বোর তত্ত্বের স্বীকার্যতে বলা হয়েছিল যে কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণনকালে তার কৌণিক ভরবেগ mvr h/2π এর সরল পূর্ণ সংখ্যার গুণিতক হয়, অর্থাৎ mvr nh/2π হবে। এভাবে আমরা ডি ব্রগলির সমীকরণ থেকে বোর তত্ত্বের কৌণিক ভরবেগের সমীকরণটি পেলাম। বোর তত্ত্বের ত্রুটি নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ বোর তত্ত্ব থেকে n-তম কক্ষপথের ব্যাসার্ধ, গতিবেগ, শক্তির রাশিমালা নির্ণয় করেছি ইলেকট্রনের। তাহলে এই জিনিসগুলো কিন্তু বোর তত্ত্বের সাহায্যে নির্ণয় করা সম্ভব, কিন্তু একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে এটা নির্ণয় করা যায়। তাহলে বোর তত্ত্বের সাহায্যে দুই বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ একমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী বোর তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এবার দেখো বোর তত্ত্বে যে পরমাণু মডেলের কথা বলা হয়েছে সেটা 2 ডাইমেনশনাল অর্থাৎ দ্বিমাত্রিক, কিন্তু বাস্তবে যে পরমাণু ত্রিমাত্রিক গঠন অর্থাৎ 3 ডাইমেনশনাল যে গঠনটা রয়েছে সেটা কিন্তু বোর তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করা যায় না, বা বোরের পরমাণু মডেল থেকে এই সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। এবার দেখো আমরা দেখেছি যে যে বর্ণালীগুলো পাওয়া যাচ্ছে সেগুলি একটি রেখা বর্ণালী। এখন এই এক একটা রেখা বর্ণালী কিন্তু চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবে আরো সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলি রেখা বিভক্ত হয়ে যায়। যেমন চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এটিকে বলা হয় জিমান এফেক্ট, আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এই ঘটনাটা ঘটলে তাকে বলা হয় স্টার্ক এফেক্ট। কিন্তু এই সম্পর্কে বোরের পরমাণু মডেল থেকে কোনো ধারণা পাওয়া যায় না। এবং আরেকটি ত্রুটি হলো যে বোর তত্ত্বেতে কণা রূপে কল্পনা করা হয়েছে, ইলেকট্রনকে একটি কণা রূপে কল্পনা করা হয়েছে, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুযায়ী কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন বা ওই জাতীয় অতি ক্ষুদ্র গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ কখনোই একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু বোরের মডেল অনুযায়ী যেহেতু ইলেকট্রনকে শুধুমাত্র কণা রূপে কল্পনা করা হয়েছে, সেজন্য কোনো নির্দিষ্ট মুহূর্তে কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ এবং কক্ষপথের ব্যাসার্ধ একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব। কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা দেখছি যে না, সেটি সম্ভব নয়। তাই এই ক্ষেত্রে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করে এই বোরের পরমাণু মডেল। তাই এটিও হচ্ছে বোর তত্ত্বের একটি ত্রুটি। এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা আমরা একটু আলোচনা করব। দেখো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা দেখলাম যে কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন বা ওই জাতীয় অতি ক্ষুদ্র গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ একসঙ্গে সঠিকভাবে নির্ণয় করা যায় না। তাহলে ডেল এক্স যদি এই অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা হয় আর ডেল পি যদি ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা হয়, তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা দেখছি যে এই দুটির গুণফল অন্ততপক্ষে h/4π এর সমান বা তার থেকে বেশি। ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4π। দেখো এখানে p হচ্ছে ভরবেগ, তাহলে আমরা জানি p ইকুয়ালস টু mv। তাহলে এখান থেকে আমরা পাবো ডেল এক্স ইন্টু ডেল mv ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4π। m হচ্ছে ভর আর ভর হচ্ছে নির্দিষ্ট, তাই ডেল এক্স ইন্টু m ডেল v ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4π, বা ডেল এক্স ইন্টু ডেল v ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4πm। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা সমারফিল্ডের তত্ত্ব আর কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব।